জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। দিচ্ছে শুধু শর্ত নয়, রীতিমতো হুকুমের ভঙ্গিতে বলছে আগে ব্যবহার বদলাও, ভদ্রভাবে কথা বলো, তারপর হরমুজ খোলার আলোচনা হবে। মানে একটা দেশ যার হাতে না আছে বিমানবাহী রণতরী, না আছে বড় যুদ্ধ জাহাজের কোনো বহর, সেই দেশ বিশ্বের সবচেয়ে বড় সামরিক শক্তিকে এভাবে কথা শোনাচ্ছে কিভাবে? এর পেছনে কি নিছক সাহস, নাকি ইরানের হাতে সত্যি নতুন কিছু এসেছে? আমি অনুপ বিশ্বাস, আপনি দেখছেন এটাই রিয়ালিটি। আজকের আলোচনায় থাকছে হরমুজ নিয়ে ইরানের নতুন শর্ত ও ক্ষতিপূরণের দাবি, মক্কা প্রতিরক্ষা চুক্তির পর পাকিস্তানের এমন এক বক্তব্য যা ইসরায়েলি সংবাদ মাধ্যমকে নাড়িয়ে দিয়েছে, ইয়েমেনে নতুন করে ছড়িয়ে পড়া সংঘাত, আর রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে আসা এমন একটা দৃশ্য যা যুদ্ধের ভিডিওতেও খুব কম দেখা যায়। তাহলে চলুন শুরু করা যাক হরমুজ দিয়েই। ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আক্রেমেনিয়া পরিষ্কার জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের জন্য ইরান যে নতুন ব্যবস্থা চালু করেছে সেটি আর ফিরিয়ে নেওয়া হবে না, অর্থাৎ সোজাসুজি প্রত্যাখ্যান। তিনি এর সঙ্গে একটা হুঁশিয়ারিও জুড়ে দিয়েছেন। তার বক্তব্য অনুযায়ী বর্তমান পরিস্থিতি মেনে নেওয়া ছাড়া আমেরিকার সামনে আর কোনো রাস্তা খোলা নেই, না মানলে আগের চেয়ে অনেক বেশি মূল্য দিতে হবে। আক্রেমেনিয়া আরও বলেছেন, নতুন নিয়মকানুন পুরোপুরি কার্যকর না হওয়া পর্যন্ত ইরানি বাহিনী নিজেদের অবস্থানে অটল থাকবে, আর এর জন্য আগে থেকেই সব প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। তাদের দাবি, আমেরিকার আকাশ প্রতিরক্ষার একাধিক স্তর থাকা সত্ত্বেও ইরান তার ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযান চালিয়ে গেছে এবং ইরানি সেনারা এখনও শেষ নিঃশ্বাস পর্যন্ত দেশ রক্ষার জন্য প্রস্তুত। দর্শক বন্ধুরা, খেয়াল করুন, এই কথাগুলোর ভিতরে একটা বার্তা লুকিয়ে আছে। ইরান বলছে শর্ত না মানলে যুদ্ধের জন্যও তারা এখনও পুরোপুরি তৈরি। আসুন এবার একটু বুঝে নেওয়া যাক, হরমুজে ইরানের এই নতুন ব্যবস্থাটা আসলে কি। সহজ ভাষায়, ইরানের অনুমোদন ছাড়া এখন ওই পথে কোনো জাহাজ এদিক থেকে ওদিকে যাবে না, আবার ওদিক থেকে এদিকেও আসবে না। একদিকের চলাচল হবে ইরানের দিকে ঘেঁষা পথ দিয়ে, আর একদিকের চলাচল ওমানের দিক দিয়ে। কিন্তু আসল কথাটা হলো, ওমানের দিকের পথ হলেও সমন্বয়ের কাজটা ইরানই করবে, অর্থাৎ নিয়ন্ত্রণের চাবিটা থাকছে তেহরানের হাতেই। আর এখানেই আমেরিকার আপত্তি। মার্কিন বক্তব্য অনুযায়ী গোটা হরমুজ প্রণালী ইরানের দখলে নয়, তাই এইভাবে পথ ঠিক করে দেওয়ার অধিকারও ইরানের নেই। আমেরিকার তরফ থেকে জেডি ভ্যান্স বলেছেন তারা কোনো ফি দেবেন না, ইরান নাকি তাদের প্রতিশ্রুতি দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই দাবি আর তেহরানের বক্তব্য তো একেবারে উল্টো দিকে যাচ্ছে, তাহলে সত্যি কোনটা? এই জায়গাতেই ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। গতকাল 8ই আগস্ট রাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচি জানিয়েছেন, হরমুজে জাহাজ চলাচল নিয়ে ইরান আর ওমানের মধ্যে নতুন আইনি পদ্ধতি এবং নতুন সমুদ্রপথ নিয়ে আলোচনা চলছে এবং একটা সমঝোতা এখন কাছাকাছি দেখা যাচ্ছে। কিন্তু তিনি সঙ্গে সঙ্গে এটাও পরিষ্কার করে দিয়েছেন যে হরমুজ খোলা মানে শুধু একটা সমুদ্রপথ ঠিক করে ফেলা নয়। তার বক্তব্য অনুযায়ী আমেরিকাকে ইরানের বাকি শর্তগুলোও মানতে হবে, আর তার মধ্যে রয়েছে একটা সমঝোতা সড়ক লঙ্ঘনের ক্ষতিপূরণ, যে সমঝোতাকে ইরান ইসলামাবাদ চুক্তির সঙ্গে যুক্ত করে দেখছে। আরাকাচি আরও বলেছেন, আগের যে অস্থায়ী সমুদ্রপথ ছিল সেটা ইরানের কাছে আর গ্রহণযোগ্য নয়, তাই জাহাজ চলাচলের জন্য নতুন পথ ঠিক করতেই হবে। তবে নতুন পথ নিয়ে বহু আইনি ও কারিগরি বিষয় এখনও ঠিক হয়নি, আর সেই কারণেই নতুন পথ চূড়ান্ত না হওয়া পর্যন্ত একটা অস্থায়ী সমুদ্রপথ নিয়েও আলোচনা চলছে ওই দুই দেশের মধ্যে। তাহলে বাস্তবে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে দর্শক বন্ধুরা? মাঝখান দিয়ে যাওয়ার যে স্বাভাবিক পথ ছিল সেখান দিয়ে ইরান জাহাজ যেতে দিচ্ছে না, বলছে আমাদের দিক দিয়ে যাও আর আমাদের দিক দিয়েই বেরো, আর তার জন্য মাসুল দাও।
এটা দুনিয়ার কাছে গ্রহণযোগ্য নয়, আমেরিকার কাছে তো নয়ই। তার মানে আমেরিকা যদি সত্যি হরমুজ খোলাতে চায়, এখন ইরান বুঝিয়ে দিয়েছে, শুধু চাপ দিয়ে সেটা হবে না, আগে শর্ত মানতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে, তারপর নূতন সমুদ্রপথ নিয়ে সমঝোতা হবে। আর এখানেই বোঝা যায় হরমুজ এখন আর নিছক একটা সমুদ্রপথ নেই। ইরান আমেরিকার এই সংঘাতে এটা চাপ তৈরির সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠেছে। বলা যায় আত্মসম্মানের লড়াইয়ের অস্ত্রও হয়ে গেছে। কিন্তু এখানেই বিষয়টা শেষ হচ্ছে না। শর্তের তালিকা শুধু পররাষ্ট্রমন্ত্রীর কথাতেই থেমে থাকেনি। গতকাল 8ই আগস্ট গভীর রাতে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ বাকির জুলকিদার যা বলেছেন সেটা আরও কড়া। তার প্রথম কথাই হলো আমেরিকাকে সবার আগে নিজের আচরণ বদলাতে হবে, তবেই হরমুজ খোলা নিয়ে কথা এগোবে। অর্থাৎ আলোচনার টেবিলে বসার আগেই আমেরিকাকে ভদ্রভাবে একটা ভালো দেশের মতো আচরণ করতে হবে এবং ইরানের বিরুদ্ধে হুমকি ও সামরিক চাপ বন্ধ করতে হবে। মানে শুনে মনে হচ্ছে যেন কোনো ওস্তাদ তার শাগরেদকে শেখাচ্ছেন কিভাবে বসতে হয়, কিভাবে উঠতে হয়, কিভাবে কথা বলতে হয়। জুলকিদারের বাকি দাবিগুলোও কম নয় কিন্তু। তিনি বলেছেন ইরানের স্থাপনা এবং ইরানের স্বার্থের বিরুদ্ধে সব হুমকি বন্ধ করতে হবে, আর ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ চিরতরে থামাতে হবে। এর সঙ্গে আরও একটা দাবি আছে যেটা শুনলে আপনি চমকে উঠবেন। ইরানের অবরোধে যুক্ত মার্কিন নৌবাহিনী ও বিমান বাহিনীকে এই অঞ্চল থেকে ফিরিয়ে নিতে হবে। তালিকা এখানেই শেষ নয়। সাম্প্রতিক যুদ্ধে হওয়া ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দিতে হবে, মার্কিন নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, আর বিদেশে আটকে রাখা ইরানের অর্থ ছেড়ে দিতে হবে। জুলকিদার সাব বলেছেন, যুদ্ধ হোক বা আলোচনা, ইরান এই শর্তগুলো থেকে পিছু হটবে না। তাই এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, আমেরিকা কি এই শর্ত মানবে? দেখুন, বাস্তবতা বলছে সম্ভাবনা খুবই কম। আমেরিকা না টাকা আটকে রাখা টাকা ছেড়ে দেবে, না নিজের নৌবহর এই অঞ্চল থেকে সরিয়ে নেবে। তাহলে ইরান এমন শর্ত রাখছে কেন? একটা ব্যাখ্যা হলো, শর্তগুলো এমনভাবে সাজানো হয়েছে যাতে সেগুলো মানা প্রায় অসম্ভব হয়। অর্থাৎ ইরান হয়তো এই লড়াইটা শেষ পর্যন্ত টেনে নিয়ে যেতে চাইছে। এখানে দুটো বিপরীত যুক্তি আছে, দুটোই শোনা দরকার। একদল বলবেন ইরান আসলে সীমা ছাড়িয়ে যাচ্ছে, তাদের হাতে না আছে বড় যুদ্ধজাহাজ, না আছে বিমানবাহী রণতরী, না আছে আধুনিক যুদ্ধ বিমানের বহর। এই অবস্থায় এত কড়া কথা বলার মানে হয় না। আর একদল বলবেন যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে হয় না, সাহস দিয়ে হয়, হাতে তলোয়ার না থাকলেও লড়ে নেওয়া যায়। তবে একটা কথা ভাবার মতো, কেউ এত মজবুতভাবে তখনই কথা বলতে পারে যখন সে জানে যুদ্ধ হলে ঠিক কী হবে। ইরানের হাতে হয়তো এমন কিছু এসেছে যা এখনো আমরা জানি না। আপাতত এইটুকুই বলা যায়, এবং এই জায়গাটা ভালো করে বুঝে নিন। হরমুজ প্রণালীর এই টানাপোড়েন এর সমাধানের চেয়ে এটা সংঘাতের দিকেই এখন বেশি এগোচ্ছে। এখন এই ঘটনার সঙ্গেই জুড়ে দেখা দরকার আর একটা খবর, যেটা এসেছে মক্কা থেকে। মক্কা প্রতিরক্ষা চুক্তির ঠিক একদিন পরেই পাকিস্তান থেকে ইসরায়েলের বিরুদ্ধে এমন একটা বক্তব্য এসেছে যা ইসরায়েলি সংবাদ মাধ্যমের চোখে এই নতুন জোটকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী খোয়াজা আসিফ বলেছেন, ইসরায়েল গোটা মুসলিম বিশ্বের জন্য বিপদ, আর সব মুসলিম দেশের উচিত তার বিরুদ্ধে একজোট হয়ে একটা সামরিক মোর্চা তৈরি করা। তিনি ইসরায়েলকে একটা বেআইনি রাষ্ট্র বলে বর্ণনা করেছেন এবং বলেছেন এই দেশ এই অঞ্চলের যে কোনো দেশের জন্যই সরাসরি বিপদ হয়ে উঠতে পারে। ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল তাদের প্রতিবেদনে বিশেষভাবে এই বক্তব্যটাকে তুলে ধরেছে। ইসরায়েল এই কথায় গুরুত্ব দিচ্ছে কেন ভাই? কারণ এই বক্তব্যের ঠিক একদিন আগেই পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্ক মক্কা শরীফে যে প্রতিরক্ষা চুক্তি করেছে, যেখানে একজনের উপরে হামলাকে 3 জনের উপরে হামলা বলে ধরা হচ্ছে। তার মানে
ভবিষ্যতে যদি আরও মুসলিম দেশ এই জোটে যুক্ত হয়, তাহলে ইসরায়েলের সামনে, যেটা এতদিন ছিল না, ইসরায়েলের সামনে এমন একটা নতুন আঞ্চলিক সামরিক ব্লক দাঁড়িয়ে যেতে পারে যাকে উপেক্ষা করা অতটা সহজ হবে না। তবে এর বিপরীত একটা যুক্তিও আছে এবং সেটাও বাস্তব। কিন্তু তুরস্ক আমেরিকার কাছ থেকে F-35 যুদ্ধ বিমান চায়। সৌদি আরবেরও আমেরিকার সঙ্গে যথেষ্ট ঘনিষ্ঠতা দরকার। আমেরিকার সঙ্গে এই যে সম্পর্ক, এটা বজায় রেখে ইসরায়েলের বিরুদ্ধে কতদূর যাওয়া যাবে, সেটাই বড় প্রশ্ন। তাই পাকিস্তান যা করছে তার অনেকটাই হয়তো কথার লড়াই হয়ে থেকে যাবে। কড়া অবস্থান হতে পারে, কিন্তু এর থেকে বেশি দূর এগোনো কঠিন। তবু ইসরায়েল যে এই বক্তব্যকে গুরুত্ব দিচ্ছে, সেটাই এই খবরের আসল তাৎপর্য। দর্শক বন্ধুরা, এবার চলে যাই ইয়েমেনে, যেখানে পরিস্থিতি আবার দ্রুত খারাপ হচ্ছে। প্রতিদিন আপনারা খবর শুনছেন। ইয়েমেনের সেনাবাহিনী হুতিদের বিরুদ্ধে একাধিক ফ্রন্টে বড় সামরিক অভিযান শুরু করেছে। সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজিদ আল নাজিলি তিনি জানিয়েছেন, হুতিদের বহু ঘাঁটি এবং তাদের সামরিক শক্তিকে আলাদা আলাদা ফ্রন্টে নিশানা করা হয়েছে। আজ যে ছবিগুলো সামনে এসেছে, এগুলো গতকাল 8ই আগস্ট সন্ধ্যার প্রকাশিত হয়েছে গভীর রাতে, মানে আজ 9ই আগস্ট শুরু হওয়ার পর। বলা হচ্ছে এই অভিযান হয়েছে মারিব ও হাদ্রামাউতে হুতিদের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে। অন্যদিকে জাতিসংঘের ইয়েমেন বিষয়ক বিশেষ দূত হ্যান্স গুন্ডবার্গ দুই পক্ষকেই সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন। তার কথাটা খুব গুরুত্বপূর্ণ। তিনি বলছেন, 2022 সালের এপ্রিলে যুদ্ধবিরতির পর ইয়েমেনে বড় আকারের যুদ্ধ আবার শুরু হওয়ার আশঙ্কা এই মুহূর্তে সবচেয়ে বেশি, মানে আর একটা যুদ্ধ। অর্থাৎ ইয়েমেনে হুতি ও সরকারি বাহিনীর সংঘাত এখন একাধিক ফ্রন্টে ছড়িয়ে পড়েছে, আর পরিস্থিতি ধীরে ধীরে আবার একটা বড় যুদ্ধের দিকেই এগোচ্ছে বলে মনে হচ্ছে। এবার একেবারে অন্যরকম একটা দৃশ্যের কথা বলি, যেটা মধ্যপ্রাচ্য থেকে নয়, এসেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে। গতকালকের খবর, আকাশে ঝলমল করতে থাকা আলোর রেখা দেখে মনে হবে বাজি পোড়ানো হচ্ছে কিংবা কোনো রকেট ছোড়া হয়েছে, বাজি রকেট। কিন্তু আসলে তা নয়, এগুলো রুশ সেনাদের অটোমেটিক রাইফেল থেকে ছোড়া গুলি। সামনে থেকে ইউক্রেনের একটা ড্রোন, আত্মঘাতী ড্রোন, রুশ সেনাদের দিকে এগিয়ে আসছিল, আর সেটাকে আটকাতে তারা একসঙ্গে মানে অনাব্রত ঝাঁঝার করে গুলি চালাতে শুরু করে। ভিডিওতে দেখা যাচ্ছে একের পর এক গুলি আকাশের দিকে যাচ্ছে, আর কিছুক্ষণ পরেই ড্রোনটা বাতাসেই বিস্ফোরণ হয়ে ধ্বংস হয়ে যায়। সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? এই ছোট্ট একটা ড্রোন নামাতে মাটি থেকে টানা রাইফেলের গুলি চালাতে হয়েছে এবং শেষ পর্যন্ত সেনারা সেটা নামিয়েওছেন। এই ধরনের দৃশ্য যুদ্ধে ঘটে ঠিকই, কিন্তু আমাদের চোখের সামনে আসে না, কারণ ওই মুহূর্তে সেনাদের সেই জীবন বাঁচানোটাই প্রথম কাজ হয়ে থাকে, ক্যামেরা চালানো নয়। আর সেই কারণেই আজ 9ই আগস্টের সবচেয়ে আলোচিত ছবিগুলোর মধ্যে এই ভিডিওটিও জায়গা করে নিতে চলেছে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের দিনটা মিলিয়ে কি দাঁড়াচ্ছে? প্রথমত, হরমুজ প্রণালী নিয়ে ইরান পিছু হাঁটার বদলে শর্তের তালিকা আরও লম্বা করছে, আর সেই শর্তগুলো আমেরিকার পক্ষে মেনে নেওয়া কার্যত অসম্ভব। তারপর আপনার মক্কা চুক্তির পর পাকিস্তানের বক্তব্যে ইসরায়েলের অস্বস্তি বেড়েছে, যদিও এই জোট বাস্তবে কতদূর যাবে তা নিয়ে সংশয় রয়েছে। আর ইয়েমেনে সংঘাত আবার একাধিক ফ্রন্টে ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি এভাবে চলতে থাকলে সামনে দুটো সম্ভাবনা তৈরি হতে পারে। হয় কোনো এক পক্ষ চুপচাপ কিছুটা নরম হবে এবং একটা অস্থায়ী সমঝোতা হবে, নয়তো হরমুজকে ঘিরেই সংঘাত নূতন করে বড় আকার নেবে। এখন সব কিছু নির্ভর করছে একটা জায়গার উপর, আমেরিকা এই শর্তগুলোকে আলোচনার শুরু হিসাবে দেখে নাকি সরাসরি চ্যালেঞ্জ হিসাবে। তবে এখনই নিশ্চিতভাবে কিছু বলা কঠিন। আগামী কয়েকটা দিন খুব ভালো করে নজর রাখতে হবে পুরো মধ্যপ্রাচ্যের দিকে। এবার তাই আপনাদের কাছে আমার প্রশ্ন, হরমুজ নিয়ে ইরানের এই কড়া শর্তগুলো কি আসলে দর কষাকষির চাল, নাকি এগুলো একটা বড় যুদ্ধের প্রস্তুতির ইঙ্গিত?
আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে। আমি জাহিদুল ইসলাম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বড় বিপদে পড়ে গিয়েছেন, ফেঁসে যাচ্ছেন। একদিকে ইরানের প্রচন্ড চাপ রয়েছে হরমুজ প্রণালী নিয়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে নতুন করে কোনো আলোচনায় বসতে আগ্রহ দেখাচ্ছে না ইরান। ইরান বলছে, যেহেতু আমেরিকা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, আমেরিকাকে আগে ক্ষতিপূরণ দিতে হবে, তারপরে আলোচনা। এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইছে কোনো পারমাণবিক চুক্তি দরকার নেই, বাবা তুমি আগে হরমুজটা খুলে দাও, কোন রকমে হরমুজ খুলে দাও, আমাদের জাহাজগুলোকে যেতে দাও। এতটুকু হলেও আমেরিকা খুশি, ইরানের সাথে চুক্তি করবে। আমেরিকার দুর্বলতা বুঝতে পেরে ইরান দড়ি ভালোভাবে টাইট করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন হরমুজ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে, তখন আমেরিকার প্রেসিডেন্টকে বিপদে ফেলে দিল আমেরিকার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সবার সামনে প্রকাশ্যে নেতানিয়াহু ঘোষণা দিল, আমি ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি নিকুচি করি, যুদ্ধবিরতির 15টা পয়েন্টের সবকিছু প্রত্যাখ্যান করি। এতদিন বলি নাই, এখন প্রকাশ্যে বলছি, ট্রাম্পের এইসব যুদ্ধবিরতির গুল্লি মারি। দেখুন בוודאי שמתם לב לעובדה מעניינת. নেতানিয়াহুর কথা। איראן תוקפת את כל המדינות באזור, אפילו מחוץ לאזור. אבל יש מדינה אחת שהיא לא תוקפת, את מדינת ישראל. নেতানিয়াহু বলেছে, ইসরায়েলের জন্য যেটা ভালো আমরা সেটা করব। আমাদেরকে অনেক বলা হয়েছিল রাফায় প্রবেশ করো না, আমরা প্রবেশ করেছি। আমাদেরকে বলা হয়েছিল যে ফিলাডেলফিয়া করিডোরে প্রবেশ করো না, আমরা প্রবেশ করেছি। আমাদেরকে বলা হয়েছিল লেবাননে হামলা করো না, আমরা হামলা করেছি, হাসান নাসরুল্লাহকে খতম করেছি। আমাদেরকে বলা হয়েছিল ইরানে হামলা করো না, আমরা ইরানে হামলা করেছি। আমাদের স্বার্থের প্রয়োজনে, ইসরায়েলের নিরাপত্তার প্রয়োজনে যা করা দরকার আমরা তা করব। এমনকি প্রয়োজনে আমাদের সবচেয়ে বড় ঘনিষ্ঠ মিত্রকেও কাজকলা দেখাতে আমরা দেরি করব না। শুধু তাই নয়, আজকে হামাস অস্ত্র ত্যাগ করলেও ইসরায়েল এই যুদ্ধবিরতি মানবে না, ট্রাম্পের পরিকল্পনা হবে না, এটা জানিয়ে দিয়েছে নেতানিয়াহু। শুধু তাই নয়, নেতানিয়াহু ক্ষমতায় থাকলে কোনোদিনও ফিলিস্তিনিদের জন্য কোনো রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দিবে না, হামাসের নেতৃত্বেও না, ফাতার নেতৃত্বেও না। এই ধরনের ঘোষণা করেছে নেতানিয়াহু। অন্যদিকে হামাস আজকে আবারও ঘোষণা দিয়েছে, তারা ডোনাল্ড ট্রাম্পের 15টা দফার যে যুদ্ধবিরতি চুক্তি, তার প্রতি তারা পূর্ণ সমর্থন দিয়েছে। তারা অস্ত্র সমর্পণ করতে রাজি আছে। এখন যেন গ্যারান্টর রাষ্ট্র, মধ্যস্থতাকারী, বোর্ড অফ পিচের সদস্যরা নেতানিয়াহুকে বাধ্য করে এই চুক্তি মেনে নিতে, কারণ নেতানিয়াহু নিজেই এই চুক্তিতে স্বাক্ষর করেছে। গাজা নিয়ে বেকায়দায় রয়েছে ডোনাল্ড ট্রাম্প, কি করবে এখন? নেতানিয়াহু কথা শুনছে না। প্রিয় দর্শক, এদিকে তীব্র লড়াই চলছে হুতি বাহিনীর সাথে সৌদি আরবের সমর্থক বাহিনীর। ইয়েমেন এই মুহূর্তে দুই ভাগে বিভক্ত। এক ভাগ ইরান পন্থী হুতিদের দখলে, আরেক ভাগ সৌদি পন্থী ইয়েমেনিদের দখলে। ইয়েমেনের জনগণ দুই শিবিরে বিভক্ত হয়েছে। গত কয়েকদিন ধরে সৌদি সমর্থিত অংশের বিরুদ্ধে তীব্র লড়াই করছে আনসারুল্লাহ হুতি বাহিনী, এবং আজকে সারাদিন ইয়েমেনের তাইস প্রদেশে একের পর এক ব্যালিস্টিক মিসাইল মেরেছে হুতিরা। বিশেষ করে মুখা নামক একটি বন্দরে সৌদি আরব থেকে একটি জাহাজ আসলে সেই জাহাজের উপর ব্যালিস্টিক মিসাইল মারে। শুধু তাই নয়, আজকে সারাদিন অন্তত 30টি ব্যালিস্টিক মিসাইল মারা হয়েছে। অন্যদিকে সৌদি সমর্থিত বাহিনী বলছে, তারা ইয়েমেনে ইরানপন্থী হুতি বিদ্রোহীদের 11টি ড্রোন ভূপাতিত করেছে। এদিকে এই যুদ্ধ চলাকালীন সময়ে ইয়েমেনের ঠিক উল্টো পাশে, বাবেল মানদেবের উল্টো পাশে অবস্থিত জিবুতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ড্রোন ভূপাতিত হয়েছে। তীব্র লড়াই চলছে তাইস প্রদেশে। আমরা সেই লড়াইয়ের একটা ছবি দেখাচ্ছি।
এদিকে জিবুতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা MQ-9 রিপার ড্রোন ভূপাতিত হয়েছে। ড্রোনটি কিভাবে ভূপাতিত হলো, জিবুতির আকাশে কারা এয়ার ডিফেন্স ব্যবহার করলো, এই বিষয় নিয়ে আমরা নিশ্চিত হতে পারিনি। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের একটি MQ-9 রিপার ড্রোন এইভাবে ভূপাতিত হয়েছে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরো কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ আছে। তার আগে আমরা একটু বাংলাদেশের সর্বশেষ প্রেসিডেন্ট ইলেকশন সম্পর্কে কথা বলতে চাই। আপনারা দেখছেন তুরস্ক থেকে তুর্কিপিডিয়া নিউজ। আজ 9 আগস্ট সবশেষ মধ্যপ্রাচ্যের লেটেস্ট সংবাদ এবং বাংলাদেশের রাজনৈতিক সংবাদের এই লাইভে স্বাগত জানাচ্ছি। অনেক জল্পনা কল্পনার পর বাংলাদেশে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। অন্যদিকে 11 দলীয় জোট তথা জামাত ইসলামী সহ 11 দলীয় জোটের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে কর্নেল অলি আহমেদকে। এই মনোনয়ন নিয়ে নানা কথাবার্তা চলছে। সাধারণত মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে অনায়াসেই প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়ে যাবেন বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী এমন একটি আজব আইন রয়েছে, কোন এমপি তার পছন্দের প্রার্থী হলেও নিজের দলের বাইরে ভোট দিতে পারবে না। ভোট দিলে তার এমপি পদ চলে যাবে। এই আইনটিকে বাতিল করার বিধান রাখা হয়েছিল জুলাই সনদ, আর জুলাই সনদকে আটকে দিয়েছে বিএনপি। এখন যেহেতু এই সংসদে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি, বিএনপির সব এমপিরা যদি মির্জা ফখরুলকে ভোট দেয় তাহলে তিনি হবেন বাংলাদেশের পরবর্তী প্রেসিডেন্ট। মির্জা ফখরুল এবং কর্নেল অলি আহমেদ দুজনই জাতীয়তাবাদী রাজনীতিবিদ, দুজনেরই দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার রয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন মিষ্টভাষী সজ্জন ব্যক্তি হিসেবে অনেকের কাছেই পছন্দনীয়। আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতটা নমনীয় নরম প্রকৃতির মানুষ যে ওনার কারণে 17 বছর বিএনপি বড় কোনো সফল আন্দোলন করতে পারেনি। আওয়ামী লীগের ক্ষমতায় থাকার পেছনে এইরকম একজন নরম সরম সমঝোতাপন্থী মহাসচিবকে দায়ী করে বিএনপির ভেতরের মির্জা ফখরুল বিরোধী গ্রুপ। সে যাই হোক, মির্জা ফখরুল ভারত প্রশ্নে অত্যন্ত নমনীয়। মির্জা ফখরুলের মুক্তিযুদ্ধের সময় কি ভূমিকা ছিল সে সম্পর্কে আমাদের কাছে স্পষ্ট কোনো মেসেজ নেই বা নলেজ নেই। মির্জা ফখরুল কততম সেক্টরে যুদ্ধ করেছে, আদৌ তিনি মুক্তিযোদ্ধা কিনা। কিন্তু তিনি মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে খুব পছন্দ করেন। বিশেষ করে প্রতিপক্ষ জামাতকে সুযোগ পেলেই মুক্তিযুদ্ধের ইতিহাস শুনিয়ে দেন। খুবই অবাক করা বিষয়, মির্জা ফখরুল ইসলামের বাবা একজন সাজাপ্রাপ্ত রাজাকার, মুসলিম লীগের একজন টপ লিডার, মুসলিম লীগের সময়ের নির্বাচিত পৌরসভা মেয়র ছিলেন, পরবর্তীতে বিএনপি সরকারের আমলে মন্ত্রীও ছিলেন। একজন রাজাকারের সন্তান হলেও মির্জা ফখরুল সুযোগ পেলেই প্রতিপক্ষ জামাতকে মুক্তিযুদ্ধ নিয়ে খোঁটা দেয়। তবে জামাত এবার এমন একটা চাল চেলেছে, তারা প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে একজন মুক্তিযোদ্ধাকে নিয়ে এসেছে। যেন তেন মুক্তিযোদ্ধা নয়, বীর বিক্রম, বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্নেল। সুতরাং মির্জা ফখরুলের রাজাকার রাজাকার খেলার এখন আর কোনো সুযোগ দেয়া হয়নি। কর্নেল অলি আহমেদ বিএনপির প্রতিষ্ঠাতাদের একজন, জিয়াউর রহমানের একজন সতীর্থ সহযোগী। কর্নেল অলি বিএনপির সরকারের 3 বারের নির্বাচিত মন্ত্রী, 6 বারের এমপি, 6 বার, দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার। সবচেয়ে বড় কথা, সাম্প্রতিক সময়ে তিনি ভারত বিরোধী বিভিন্ন বক্তব্য দিয়ে বাংলাদেশের অনেক মানুষের মন জয় করে নিয়েছেন। নির্বাচনে হয়তো তিনি পাশ করবেন না সিস্টেমের কারণে, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং কর্নেল অলি আহমেদ, এই দুজনের মধ্যে যদি একজনকে বেছে নিতে বলা হয়, আপনার পছন্দের প্রেসিডেন্ট কে হবে? যদিও প্রেসিডেন্ট পদে বাংলাদেশের জনগণের ভোট দেওয়ার কোনো সুযোগ নেই, ভোট দিবে শুধু এমপিরা। কিন্তু আপনি যদি ভোট দিতে পারতেন, কাকে পছন্দ করেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নাকি কর্নেল অলি আহমেদকে? কমেন্টে জানাতে পারেন। আপাতত প্রেসিডেন্ট পদের বিতর্ক শেষের দিকে, এখন নতুন বিতর্ক আসছে বিএনপির পরবর্তী মহাসচিব কে হবে। মহাসচিবের আলোচনায় সামনে আছে
বিএনপির দুঃসময়ের কাণ্ডারি রিজভী আহমেদ, আবার সামনে আছে সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদ দীর্ঘদিন গুম থাকার কারণে বিএনপির দুঃসময়ের মিছিল মিটিং সবকিছু সামলেছেন রিজভী আহমেদ। অথচ এই রিজভী মন্ত্রী হননি,